তো আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে ন্যাশনাল ইনকাম এই অধ্যায়টা আলোচনা করব। জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এখন আয় বিভিন্ন রকমের হয়। ব্যক্তিগত আয় হতে পারে, কোনো একটা নির্দিষ্ট ফার্মের আয় হতে পারে, কারখানার, বিভিন্ন ধরনের আয় হয়। তো একটা দেশের আয় বলতে সেই পুরো দেশটাতে যতজন মানুষ বসবাস করছেন তাদের প্রত্যেকের আয়ের সমষ্টিকে বোঝায়। এক কথায় আমরা যদি খুব সহজভাবে বলি, যদিও এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, সেগুলোতে পরপর আসবো। অর্থাৎ সারা দেশে একটা নির্দিষ্ট বছরের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট বছরের মধ্যে, বছর বলতে এখানে অর্থনৈতিক বছর, যেটা 1 এপ্রিল শুরু হয় এবং পরের বছর 31 মার্চে শেষ হয়। এই যে একটা বছর, অর্থনৈতিক বছর, এই অর্থনৈতিক বছরের মধ্যে সারা বছরের প্রতিটা মানুষের আয়কে আমরা যদি একসাথে করি, যোগ করি, তাহলে আমরা সারা দেশের জাতীয় আয় পাব। এখন এই জিনিসটা খুব একটা সহজ নয়, এটা বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ যারা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা বাণিজ্য করেন স্যার বা মাঝে নিজস্ব আয় কথা বন্ধ হয়ে যিনি যাচ্ছে। করছেন, তিনি ঠিক কতটা আয় করছেন সেটা কিন্তু স্পষ্ট হয় না অনেক সময়তে। আর সারা দেশে এইভাবে ক্যালকুলেশন করাটাও কিন্তু খুব কঠিন কাজ। তো কি কি পদ্ধতিতে কিভাবে এটা হয়ে থাকে, করা হয়ে থাকে, সেটা আমরা পরপর আসব। প্রথমত সবথেকে চর্চিত যে টার্মটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি? আমাদের সারা দেশের মধ্যে একটা বছরে, একটা নির্দিষ্ট অর্থনৈতিক বছরে আমাদের দেশের মধ্যে যতজন বসবাস করছেন, তিনি ভারতের নাগরিক হতে পারেন বা কোনো বিদেশি নাগরিক হতে পারেন, কিন্তু আমাদের দেশের মধ্যে বসে যতজন আয় করছেন, সেই যে প্রোডাক্ট, টোটাল যে প্রোডাক্ট, তার যে ভ্যালু, যা যা দেশের মধ্যে উৎপাদিত হলো, প্রোডাক্ট বলতে এখানে গুডস অ্যান্ড সার্ভিস, তার যে ভ্যালু, সেইটাকে এখানে আমরা হিসাব করি। অর্থাৎ ওই নির্দিষ্ট বছরের মধ্যে আমি ধরে নিলাম 2025-এর 1 এপ্রিল থেকে পরবর্তী বছর অর্থাৎ 2026-এর 31 মার্চ পর্যন্ত, এই যে পুরো সময়ের মধ্যে যত দ্রব্য উৎপাদিত হবে এবং যত পরিষেবা উৎপাদিত হবে, তার যে অর্থমূল্য, কারণ এই কত সংখ্যায় দ্রব্য উৎপাদিত হচ্ছে বা এই কতটা সার্ভিস হচ্ছে, এটা তো মাপা হয় না, তার যে মূল্য, সেইটাকে আমরা হিসাব করতে পারি। তো সেই ভ্যালুটা হচ্ছে সেই বছরের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এইটা থেকে, আচ্ছা আমার বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যালো? স্যার দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, মাঝে হ্যালো? মাঝে কথা কেটে যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছেন? বোর্ড দেখতে পাচ্ছেন? স্যার
স্যার বোর্ড দেখা যাচ্ছে না। হ্যালো। জাস্ট এ মিনিট। এখন দেখা যাচ্ছে তো? হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো। আপনাকে অনেকক্ষণ ধরে বলছিলাম স্যার যে দেখতে পাচ্ছি না বোর্ড কিছুই। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি, দেখতে আমি পাচ্ছি। আমি আমি যে বলে যাচ্ছিলাম ওইটা কি মানে শুনতে পাচ্ছিলেন কি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছিলাম, কিন্তু আপনি আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, আমার এই ইয়েটা ডিসকানেক্ট হয়ে গেছিল কোনোভাবে, আমি বুঝতে পারিনি। যাই হোক, যেটুকু বললাম বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা থাকলে বলবেন। যাই হোক, এটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের বুঝতে হবে। আর অর্থনীতির মূল যে জায়গাটা, কোনো একটা দেশের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সেটা ঘটাতে গেলে কিন্তু এই জিডিপি জায়গাটাতেই কিন্তু পরিবর্তন আনতে হয়। অর্থাৎ এই যে মোট উৎপাদন হবে, আমরা যদি উৎপাদনটাকে বাড়াতে পারি, প্রোডাকশনটাকে বাড়াতে পারি, সেটা গুডসের প্রোডাকশন হতে পারে বা সার্ভিসের প্রোডাকশন হতে পারে, আমরা যখনই প্রোডাকশনটা বাড়াতে পারবো তখনই কিন্তু আমরা সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবো। তো এইটা কিন্তু সব দেশেরই টার্গেট হয় এবং এই কারণেই আমরা কোনো দেশের জিডিপি যদি দেখি, তাহলে আমরা ওভারঅল একটা ধারণা করতে পারি যে দেশটা আস্তে আস্তে অর্থনৈতিক উন্নয়নের পথে এগোচ্ছে, যদি সেই দেশের জিডিপির বৃদ্ধি ভালো থাকে। আমরা একটা কথা বলি যে জিডিপি বৃদ্ধির হার, আমরা একটা পার্সেন্টেজ কষি, 7% হারে জিডিপি গ্রোথ হচ্ছে। তার মানে কি, গত বছরে যে প্রোডাকশনটা হয়েছিল, গত বছরে যদি 100 বিলিয়ন মূল্যের গুডস অ্যান্ড প্রোডাক্টস দেশের মধ্যে উৎপাদিত হয়ে থাকে, তাহলে 7% হারে বৃদ্ধি মানে এই বছর কিন্তু 107 বিলিয়ন মূল্যের জিডিপি বা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়েছে। তাহলে আমরা বলতে পারছি যে 7%, মানে গত বছর 7% গ্রোথ হয়েছে। আবার যদি পরের বছরও সেটা আরও বাড়ে, তার মানে কি, তার মানে দেশে আরও কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হলো, তাহলে দেশটা আরেকটু উন্নতির পথে এগোচ্ছে, এইটুকু আমরা বলতে পারি সাধারণ অর্থে। কেন সাধারণ অর্থে সেটা আমরা এক্ষুনি জানবো। তো জিডিপির কথা বলছিলাম, যে জিডিপি হচ্ছে এইটা আমাদের দেশের মধ্যে বসবাসকারী যতজন জনসংখ্যা আছে প্রত্যেকের গুডস অ্যান্ড সার্ভিস, তারা সেই যাই উৎপাদন করে থাকুক না কেন সেটা আমরা হিসাব করছি। এখন এটা বুঝতে হবে যে আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক বিদেশি বসবাস করছেন বা করতে পারেন। তাহলে যারা বিদেশি বসবাস করছেন তারাও কিন্তু আমাদের দেশে আয় করছেন। বিদেশিরাও আমাদের দেশে আয় করছেন, যারা ধরুন কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেই কোম্পানি আমাদের দেশে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে, তারা আমাদের দেশে আসে, আমাদের দেশে তারা বাণিজ্য করছে, তারা সেখানে আয় করে কিন্তু তারা কিন্তু তাদের দেশে সেটা পাঠাচ্ছে, তারা যে আয়টা করছে তারা পাঠাচ্ছে। বা বিদেশিরা যদি এখানে এসে কেউ কাজ করে, তাহলে সেই টাকাটা কিন্তু তারা তাদের দেশে পাঠাবে, এটা স্বাভাবিক, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় রেমিটেন্স বলি। আমাদের দেশেও অনেক মানুষ যারা বিদেশে বসবাস করছেন, সেখানে আয় করছেন,
তারা কিন্তু আমাদের দেশে, অর্থাৎ তার নিজের বাড়িতে হোক যেখানে হোক, তারা কিন্তু সেই টাকাটা তারা পাঠায়, তারা তাদের একটা অংশ পাঠায়। তো আমরা তাহলে জিডিপির মধ্যে কিন্তু সেই বিদেশি যারা আছে, আমি ধরে নিচ্ছি এখানে আমি এরকম কিছু পয়েন্ট দিলাম, এরকম কিছু বিদেশি মিশে রয়েছে এর মধ্যে, তাহলে তাদের আয়টাও তো আমরা জিডিপির মধ্যে হিসাব করে ফেলছি, কারণ জিডিপি মানে টোটাল সবার সব কিছু তার মধ্যে আছে। তো এই কারণে কি হয়, কোনো একটা নির্দিষ্ট বছরের মধ্যে আমাদের যারা নাগরিক, যারা ভারতের সিটিজেন, যাদের নাগরিকত্ব আছে, তারা যে আয়টা করছে সেইটাকে আমরা বলছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট, যেই ন্যাশনাল এলো, জাতীয় কথাটা যখনই আসছে, তার মানে দাঁড়াচ্ছে যে শুধুমাত্র যারা আমাদের দেশের নাগরিক তাদের যে আয়। এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, আমরা বিদেশি যারা এখানে থেকে টাকাটা তাদের দেশে পাঠিয়ে দিল তাদেরটা তো বাদ দিচ্ছি, আবার আমাদের দেশের যারা নাগরিক, যারা কিনা অন্য দেশে বসবাস করছে, সেই দেশে মানে বসবাস মানে স্থায়ীভাবে নয়, আমাদেরই নাগরিক, তারা তারা কাজের জন্য গেছে সেখানে, সেখানে তারা আয় করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আমরা কিন্তু সেইটাকে যোগ করে নিচ্ছি, সেই রেমিটেন্সটাকে যোগ করে নিচ্ছি এবং বাদ দিয়ে দিচ্ছি আমাদের দেশ থেকে যারা তাদের দেশে টাকাটা পাঠাচ্ছে সেইটাকে। তাহলে যেটা দাঁড়ালো সেইটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। জিডিপি মানে কিন্তু সমস্তটাই এর মধ্যে আছে, জিএনপিটা কিন্তু সেখান থেকে আমরা বিদেশি যারা তাদেরটা বাদ দিয়ে আমাদের দেশেরটা যোগ করছি, এইটা করে আমরা পাচ্ছি জিএনপি। এখন জিএনপিটা কিন্তু আমাদের কাছে আরেকটু পরিষ্কার চিত্র বলে দিচ্ছে যে আসলেই আমাদের দেশে কতটা উৎপাদিত হয়েছে বা কতটা আমাদের সত্যি সত্যি আমাদের দেশে রইল, সেটা চিত্রটা আমরা জিএনপি থেকে পাচ্ছি। তাহলে এই দুটো কনসেপ্ট আশা করছি বুঝতে পেরেছেন, কেন আমরা এটাকে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলছি, জাতীয়, ন্যাশনাল। তো তাহলে এই জিনিসটা হচ্ছে এইরকম। এবার এখানে আর একটা টার্ম আসে, সেটা হচ্ছে এনএনপি। এনএনপি এটা হচ্ছে কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন এই নেট কেন, জিএনপি থেকে আবার এটা বের করার কেন দরকার হলো? আমরা একটা কথা বললাম কি যে জিডিপি থেকে জিএনপি কনসেপ্টটা আরেকটু পরিষ্কার, এইটা দেখে আমরা দেশটার আসলেই শুধুমাত্র দেশে কত টাকা থাকছে সেটা আমরা হিসাব করছি, কিন্তু এটার থেকেও নেট ন্যাশনাল প্রোডাক্টটা আরেকটু পরিষ্কার চিত্র বলে দেয়। এই কারণে, কারণ এই জিএনপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বিয়োগ করি, ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা বাংলাতে বলতে পারি অবচয়। ধরা যাক একটা কারখানা রয়েছে, সেই কারখানাতে পুরাতন যন্ত্রপাতি বাবদ, মানে পুরাতন যন্ত্রপাতি সারানো বাবদ একটা খরচ হলো। এখন এই খরচটা কিন্তু আমরা বাদ দেব, কারণ ওইটা কিন্তু একটা বাজে খরচ হিসেবেই ধরা যাচ্ছে। আমরা কি বললাম, জিএনপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন বা অবচয়টা বাদ দিই, অবচয়টা যদি বাদ দিই তাহলে আমরা পাবো নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন এরকম ধরনের অবচয় অনেক রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় মেনটেনেন্স খরচ বলি, সেই মেনটেনেন্স খরচটা কিন্তু আমরা বাদ দিচ্ছি এইটা থেকে, যে এত টাকা তো বেসিক্যালি কোনো কাজে লাগেনি, আমার এটা কাজে লাগছে না, কারণ আমাকে সেই মেনটেনেন্স করার জন্য কোনো কিছুর জন্য এটাকে আমাকে খরচ করতে হচ্ছে।
এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এইটা যখনই আমরা বাদ দিচ্ছি তখন আমরা পাচ্ছি নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমরা বলতে পারি সবচেয়ে উৎকৃষ্ট একটা পরিমাপ। একটা দেশের মধ্যে যা যা দ্রব্য এবং পরিষেবা উৎপাদিত হলো সেইটাকে হিসাব করে নেওয়ার একটা সবথেকে পরিষ্কার চিত্র যেটা থেকে উঠে আসে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই তিনটে আশা করছি বুঝতে পেরেছেন, জিডিপি, জিএনপি আর এনএনপি। এটা বুঝতে পেরেছেন তো? কিছু অসুবিধা থাকলে বলুন, আমি তাহলে সেটা ক্লিয়ার করে দেব। কারণ আবারও বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। স্যার আমি একটু ছিলাম না, একটু একটু শর্টে জিডিপি জিএনপি একটুখানি শর্টে বুঝিয়ে দেবেন? আপনি একটু রেকর্ডেডটা দেখে নেবেন। এটা আমি আচ্ছা অনেকবার বললাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটু রেকর্ডেডটা দেখে নেবেন। আচ্ছা, আসবে আবার, এগুলো নিয়ে চিন্তা নেই। আমি জিডিপির কথাটা, জিএনপির কথাটা আবারও ফিরে আসব। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানব যে কিভাবে এই হিসাবটা আমরা করি। যে একটা দেশের মধ্যে জিডিপি মানে হচ্ছে কি, একটা দেশের মধ্যে কতটা, একটা বছরের মধ্যে কতটা দ্রব্য উৎপাদিত হলো আর কতটা পরিষেবা উৎপাদিত হলো, তার যোগফল হচ্ছে জিডিপি। সোজা কথায়, এক কথায়। এবার কি কতটা হচ্ছে এটা আমরা মাপবো কি করে? এটা কিন্তু খুব জটিল একটা পদ্ধতি। তো সেই মাপার জন্য তিনটে উপায় রয়েছে। একটা হচ্ছে উৎপাদনশুমারি পদ্ধতি। উৎপাদনশুমারি বা প্রোডাক্ট সেন্সাস মেথড বলা হয়। প্রোডাক্ট সেন্সাস মেথডটাকে আবার দুভাবে পরিমাপ করা হয়। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আয়শুমারি পদ্ধতি, ইনকাম সেন্সাস। আর একটা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার সেন্সাস। একটু ছোট করে প্রথমে আমরা তিনটে দেখে নেব, তারপর আমি ডিটেলে যাব। আমি এক নম্বর কি বললাম? উৎপাদনশুমারি পদ্ধতি। উৎপাদনশুমারি পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে আয়শুমারি। আর হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। এই তিনটে পদ্ধতি মাপার জন্য রয়েছে। এবার এই উৎপাদনশুমারিটাতে দুটো পদ্ধতি আছে এটার জন্য আবার। একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। এখন জিনিসটা কি, উৎপাদনশুমারি পদ্ধতির ক্ষেত্রে এই যে উৎপাদিত হলো, আমরা বলছি কি, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো ফাইনাল প্রোডাক্ট মেথড জিনিসটা কি। উৎপাদনের বিভিন্ন ধাপ আছে। হ্যাঁ, এগুলোর একটা ইংলিশ নামগুলো লিখে দিলে ভালো হতো। কোনটা? এই উৎপাদনশুমারি, এটা হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ স্যার, সেন্সাস। এই এটা হচ্ছে প্রোডাক্ট সেন্সাস, ঠিক আছে, প্রোডাক্ট সেন্সাস। আয়শুমারি হচ্ছে ইনকাম সেন্সাস, আর ব্যয়শুমারি হচ্ছে এক্সপেন্ডিচার সেন্সাস। ঠিক আছে, এই তিনটে। এবার প্রথমে আমরা ফাইনাল প্রোডাক্ট মেথডটা বুঝবো। খুব সাধারণ হিসাবে দেখুন, যেমন ধরুন একটা মোটর গাড়ি তৈরি হচ্ছে। একটা মোটর গাড়ি তৈরি হতে তার অনেকগুলো আলাদা আলাদা পার্টস আছে। তার ইঞ্জিন আছে, তার বাইরের যে বডিটা আছে সেটা, কাঁচ আছে, টায়ার আছে, বিভিন্ন রকম যন্ত্রাংশ আছে। তো এইগুলো বিভিন্ন জায়গাতে আশপাশে, মানে একটাই বড় কারখানা, সেখানে অ্যাসেম্বল হচ্ছে, আশপাশে সেগুলো উৎপাদিত হচ্ছে। তাহলে টায়ারের মূল্য আছে, কাঁচের মূল্য আছে, বডিটার মূল্য আছে, ইঞ্জিনের আছে, যন্ত্রাংশের আছে।
এই 5টা দ্রব্য টোটাল তার যে ভ্যালু, সেই 5টা দ্রব্যের এইটা ভ্যালু 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 বিভিন্ন ভ্যালু যোগ করে যেটা ফাইনাল ভ্যালু এলো, আমরা সেই মূল্যটাকে নিচ্ছি। তখন সেটাকে বলা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট মেথড। অর্থাৎ এক কথায় একেবারে শেষে গিয়ে আমরা সবটা যোগফল করে ফেলছি যে এইটা উৎপাদিত হতে এতটা খরচ হয়েছে বা এর উৎপাদন মূল্য এত। আর ভ্যালু অ্যাডেড মেথড হচ্ছে আমরা উৎপাদনের প্রতিটা ধাপে আমরা এর ভ্যালুটাকে যোগ করছি। একই ব্যাপার, আমরা কি বললাম, প্রথম ধাপে আমরা ইঞ্জিনটা তৈরি করেছি, দ্বিতীয় ধাপে আমরা যন্ত্রাংশ তৈরি করেছি, তৃতীয় ধাপে আমরা বডিটা তৈরি করেছি, চতুর্থ ধাপে কাঁচটা তৈরি করেছি, পঞ্চম ধাপে টায়ারগুলো তৈরি করেছি। এই প্রতিটা ধাপের যত মূল্য সেইটাকে আমরা যোগ করে করে আসছি। এটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। এর যে কোনো একটা অ্যাপ্লাই করলে আমরা উৎপাদন সুমারি সেই পদ্ধতিতে হিসাবটা করতে পারি। কি বললাম, বোঝা গেছে? খুব সহজ ব্যাপার। স্যার ফাইনালটা একবার বলবেন। ফাইনাল গুডস মানে হচ্ছে শেষ, একদম শেষে গিয়ে আমরা মূল্যটাকে হিসাব করছি, একদম শেষে গিয়ে। ঠিক আছে? আর এটাতে আমরা যোগ করে করে যাচ্ছি। ধরুন প্রত্যেকটাতে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা খরচ হয়েছে ধরে নিচ্ছি, তা টোটালে গিয়ে দেখা যাচ্ছে 50 টাকা খরচ হয়েছে। তাহলে আমি ওই 50 টাকাটাকে ধরবো শেষে। আর ভ্যালু অ্যাডেড মেথডে কী করবো, আমরা যোগ করে করে যাব। প্রথমে 5 টাকা খরচ হলো, তারপরে ধাপে 10 টাকা খরচ হলো, আবার যোগ করে 15 হলো, তারপরের ধাপে দেখা গেল 15 টাকা খরচ হয়েছে, তাহলে 15 প্লাস 15 30 হলো, তারপরের ধাপে দেখা গেল আবার 15 টাকা খরচ হয়েছে, আবার 45 হলো, তারপরের ধাপে দেখা গেল আবার 5 টাকা খরচ হয়েছে, যোগ করে 50 হলো। তাহলে এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, একটা একটা ধাপে ধাপে যোগ করে করে আমরা যাচ্ছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। এইবার উৎপাদন সুমারির ক্ষেত্রে আর একটা বিষয় বুঝতে হবে যে আমরা শুধুমাত্র এটা দ্রব্য দিয়ে আমি হিসাব বললাম যে এইভাবে। উৎপাদনের ক্ষেত্রে যেটা এক কথায় বলা হয় সেটা হচ্ছে উৎপাদনের উপাদান আছে। উৎপাদনের কি কি উপাদান আছে বলতে পারবেন? উৎপাদনের উপাদান বলে একটা ব্যাপার আছে। উৎপাদনের 4টে উপাদান আছে। কি কি? উৎপাদন করতে গেলে এই 4টে দরকার হয়। একটা হচ্ছে জমি, আর একটা হচ্ছে শ্রম, আর একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে উদ্যোক্তা। উৎপাদনের এই 4টে উপাদান হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন, খুব সহজ ব্যাপার। ধরুন আপনি একটা কাগজ কল তৈরি করবেন, যেখানে কাগজ তৈরি হবে, আপনি ঠিক করেছেন তৈরি করবেন। তা আপনার কি কি দরকার হবে? আপনার সেই কারখানা করতে গেলে একটা জমি দরকার হবে যার উপরে আপনি কারখানাটা করবেন। শ্রমিক দরকার হবে যারা কিনা পরিশ্রম করে উৎপাদন করবে। প্রচুর মূলধন, টাকা পয়সার প্রয়োজন হবে, এবং প্রয়োজন হবে উদ্যোক্তা যারা কিনা উদ্যোগপতি, উদ্যোগ নেবে, সেটা একজন হতে পারে বা অনেকজন হতে পারে। তো এই 4টে মিললে তবেই কিন্তু আপনি ভাবতে পারবেন যে আমি উৎপাদন করব। এবার এই উৎপাদনের উপাদানের পিছু খরচ আছে। প্রথমত জমির জন্য কিন্তু জমির ভাড়া বা খাজনা সেটা কিন্তু লাগে। শ্রমিকের জন্য যে শ্রমটা, সেই শ্রম বাবদ কিন্তু খরচ লাগে, অর্থাৎ যেটা আমরা ওয়েজেস বলি, তার পারিশ্রমিক, শ্রমিকদের পারিশ্রমিক লাগে। মূলধনেরও কিন্তু সুদ আছে। মানে ধরুন আপনি যে মূলধনটা নিয়েছেন সেটা
কোনো জায়গা থেকে লোন নিতে পারেন, অথবা কোনো ব্যক্তিকে আপনি শেয়ার দিতে পারেন, যার বাবদ কিন্তু আপনাকে তাদের টাকাটা ফেরাতে হবে সুদ বাবদ। সেটা আপনি যেখান থেকেই হোক নিয়ে থাকেন, আপনাকে সুদ দিতে হবে, তার খরচ আছে। এবং উদ্যোক্তাদেরও কিন্তু আপনার কি দিতে হবে, ডিভিডেন্ড দিতে হবে। যারা যারা উদ্যোগ নিয়েছিল তারা প্রত্যেকে কিন্তু সেখান থেকে তাদের শেয়ারের অংশটা তারা কিন্তু নেবে। তাহলে এই 4 জন পিছু যে খরচটা হচ্ছে, এই খরচ যদি আমরা সব উপাদানের যে উৎপাদনের যে উপাদান তার যে অর্থমূল্য সেটা যদি আমরা যোগ করি, তাহলেও কিন্তু আমরা জিডিপিটা পাবো। এক কথায় এটাই। এবং ওই দুটো মেথড এখানে রয়েছে, ভ্যালু অ্যাডেড মেথড বা ফাইনাল গুড মেথড। যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা এই 4টে উপাদানের, প্রত্যেকটা উৎপাদনের এই 4টে উপাদান থাকে, এই 4টে উপাদানকে আমরা যোগ করে তার ভ্যালুটাকে আমরা দেখলেই কিন্তু সেই জিডিপিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উৎপাদন শুমারি পদ্ধতি বা প্রোডাক্ট সেন্সাস মেথডে আমরা জিডিপিটা হিসাব করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আয়শুমারি পদ্ধতিতে হিসাব করব। এখন এখানেও কিন্তু আমরা ঠিক ঘুরিয়ে একটা কথা বলতে পারি যে প্রতিটা ব্যক্তির আমরা যদি আয়টা হিসাব করি, তাহলে আমরা কিন্তু আয়শুমারি পদ্ধতিতে হিসাবটা পাবো। এখানে আমরা এর বাবদ যে খরচ হচ্ছিল সেটা হিসাব করছিলাম। এক্ষেত্রে খাজনা, জমির যে খাজনা যে ব্যক্তি পাচ্ছে, খাজনা হিসেবে সেটা তার আয়, আমরা সেটা হিসাব করছি। শ্রমিকের যে মজুরি, যে শ্রমিক মজুরি পেল, আমরা সেই মজুরিটা হিসাব করছি। সুদ যেটা দিতে হলো, ওই মূলধন বাবদ যে সুদটা পেল সেই তার সুদটা হিসাব করছি। এবং যারা ডিভিডেন্ড পেল, উদ্যোক্তা যারা ডিভিডেন্ড বলি আমরা, যারা টাকা ঢেলেছিল সেই বাবদ যে তারা টাকাটা পাচ্ছে সুদ বাবদ, সেই ডিভিডেন্ডটা আমরা হিসাব করছি, মানে তার দিক থেকে। সেটাও যদি আমরা যোগ করে দিই, প্রত্যেকের আয়, সহজ কথায়, সোজা কথায় প্রত্যেকের আয়টা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কিন্তু আয়শুমারি পদ্ধতিতে প্রত্যেকের আয় হিসাব করলে আমরা সারা দেশের আয় কত হচ্ছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এই উৎপাদনের উপাদান থেকেই কিন্তু পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আয়শুমারি পদ্ধতি, প্রত্যেকের আয় হিসাব করা। এবার এখানে একটা বিষয় আসবে, একটা টার্ম আসবে, সেটা হচ্ছে হস্তান্তর আয়। হস্তান্তর আয় কিন্তু আয়শুমারি পদ্ধতিতে আমরা এই আয়টা কিন্তু ধরি না। হস্তান্তর আয়টা কি? ট্রান্সফার ইনকাম। ট্রান্সফার ইনকাম অর্থাৎ ধরা যাক কোনো একটা শিশু তার অভিভাবকের কাছ থেকে কিছু টাকা সে পেল, যে কোনো কারণেই হোক তাকে কিছু টাকা দেয়া হলো। তাহলে সেই শিশুটার, সেটা কি আমরা আয় ধরব? না, কারণ এইখানে কিন্তু কোনো অর্থনৈতিক কাজ এর মধ্যে জড়িত নেই। তাকে জাস্ট টাকাটা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে ট্রান্সফার ইনকাম, অর্থাৎ জাস্ট ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এটাকে, এখানে কিন্তু কোনো প্রোডাকশনের ব্যাপার নেই। তাহলে এটাকে আমরা কিন্তু আয়শুমারির আয়ের মধ্যে ধরব না। সরকার থেকে যদি কোনো টাকা দেয়া হয় এমনি, মানে বার্ধক্য ভাতা, বেকার ভাতা বা নানা রকমের প্রকল্পের টাকা, যেটা জাস্ট তুলে দেয়া হচ্ছে তার হাতে, কোনো রকম তাকে, সে কোনো রকম কাজ করছে না, কোনো কিছু সেখানে কি প্রোডাকশান আসছে না, না গুডস প্রোডাকশান, না সার্ভিস প্রোডাকশান, কোনো কিছুই আসছে না, অর্থনীতিতে কোনো যোগদান নেই। ভালো করে বুঝে দেখুন, মানে অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে ইনফরমেশন দিয়ে কোয়েশ্চেনটা করা হতে পারে। কোনো রকম অর্থনৈতিক উৎপাদন এখানে হচ্ছে না, কোনো রকম
প্রোডাকশন হচ্ছে না, অথচ তার হাতে টাকাটা চলে আসছে, এই ধরনের যত রকমের টাকা দেয়া, ধরা যাক ভিখারিকে ভিক্ষা দেয়া হলো, সেই বাবদ যে টাকাটা তার কাছে এলো, সেটাও কিন্তু একটা ট্রান্সফার ইনকাম। এইটা কোনো অর্থনীতির কাজের সাথে যেহেতু জড়িত নয়, কোনো গুডস সার্ভিস প্রোডাকশন হচ্ছে না, সেই কারণে এই আয়টাকে আমরা জিডিপির মধ্যে, হিসাবের মধ্যে আনবো না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে, এই টার্মটা মনে রাখবেন, ট্রান্সফার ইনকাম বলা হয় এইগুলোকে, এটাকে বাদ দিতে হয়। আচ্ছা, আরেকটা বলি, এরপরে যেটা শেষ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ব্যয়শুমারি পদ্ধতি। ব্যয়শুমারি পদ্ধতি জিনিসটা কি? ব্যয়শুমারি, আচ্ছা, আমার যে ব্যয়টা হলো সেটা কিন্তু কারোর আয়, আমি যে খরচটা করছি সেটা কিন্তু কারোর আয়। আমি দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কিনলাম, তাহলে আমার ব্যয় হলো, কিন্তু সেই দোকানদারের কিন্তু সেটা আয়। আমি বাসে উঠলাম, বাস আমাকে পরিষেবা দিল, সার্ভিস দিল, আমার খরচ হলো, কিন্তু যে বাস মালিক তার সেটা আয়, সে পরিষেবা দিচ্ছে, সে সার্ভিস দিচ্ছে, সে আয়টা পাচ্ছে। তাহলে কারোর আয়, কারো কাছে ব্যয়, কারো কাছে আয়। তাহলে আমরা আয়শুমারির ক্ষেত্রে আয়টা হিসাব করছিলাম, ব্যয়শুমারির ক্ষেত্রে আমরা ব্যয় হিসাব করব। একইভাবে জাস্ট ঘুরিয়ে নাক দেখানোর মতো এইটা হিসাব। ব্যয়শুমারি পদ্ধতিতে আমরা যদি প্রত্যেকের ব্যয় হিসাব করি, তাহলেও কিন্তু আমরা জিডিপি পাব। সারা দেশে যতটা ব্যয় হচ্ছে, টোটাল যদি শুধুমাত্র ব্যয়েতে আমরা কনসেন্ট্রেট করি, তাহলেও কিন্তু আমরা একই ভ্যালু পাবো। আয়শুমারি পদ্ধতিতে যা ভ্যালু পাবো, ব্যয়শুমারিতেও ভ্যালু পাবো। তো এইখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, কি সেটা না, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি মানে কি? সি মানে হচ্ছে কনজাম্পশন, ভোক্তা, বা আমরা যে বিভিন্ন দ্রব্য যে ভোগ করছি, যত রকমের স্থায়ী ভোগ্য দ্রব্য আছে, সেটা খাদ্যদ্রব্য হতে পারে, নানা রকমের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, সেই যে জিনিসপত্র বাবদ খরচ, সেটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। অস্থায়ী মানে কি, আমরা কিনলাম, কিনে খেয়ে নিলাম, সেটা মানে খাদ্যদ্রব্য। আর স্থায়ী মানে কি, কোনো একটা জিনিস কিনলাম, সেটাকে রেখে দিলাম, সেটা আছে, সেটাকে ব্যবহার করছি আমরা। এই দুটোই হতে পারে। এবং যত রকমের আমরা বেঁচে থাকার জন্য যেগুলো ব্যয় করি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, ওষুধপত্র, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, চিকিৎসা করার জন্য যত খরচ হয়, পরিবহনের জন্য যা হয়, শিক্ষার জন্য যা হয়, মোট কথা যেগুলোকে কনজাম্পশনের মধ্যে ফেলা হয়, সেই সবটা কিন্তু, সেই বাবদ যে ব্যয়, সেটা কিন্তু আমরা বলছি কনজাম্পশন, সি। আই, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, বিনিয়োগ বাবদ ব্যয়। কেমন ধরনের বিনিয়োগ না, কলকারখানা নির্মাণ, তার জন্য বিনিয়োগ হতে পারে, যন্ত্রপাতি কেনার জন্য বিনিয়োগ হতে পারে, রেলপথের জন্য, সড়ক পথের জন্য, বিদ্যুৎ কেন্দ্রের জন্য, কাঁচামাল কেনার জন্য, যেটা কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ যে বোঝায়, অর্থাৎ সেখানে টাকা ঢালা হচ্ছে, সেই বাবদ যে খরচ, সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। প্রত্যেক ব্যক্তি তার একটা ইনভেস্টমেন্টের সেক্টর থাকে, সে হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, যে কোনো জায়গাতে যাই করুক না কেন, তার কনজাম্পশন বাদ দিয়ে সে যে জায়গাতে ইনভেস্ট করছে, সেটাকে আমরা বলছি বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট। এবং এটা
মানে ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে, সরকারি ক্ষেত্র থেকে শুরু করে, বেসরকারি ক্ষেত্র থেকে শুরু করে, যেখানেই যত ইনভেস্টমেন্ট আছে, যত বিনিয়োগের ব্যাপার আছে, সেই যত খরচ সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, বা আই দিয়ে আমরা এখানে ডিনোট করছি। আর হচ্ছে জি, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়। সরকার যে খরচগুলো করে, প্রতিরক্ষা খাত, অর্থাৎ সেনাবাহিনীদের জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য, প্রশাসনিক ব্যয়, তার প্রশাসনকে বজায় রাখার জন্য যত খরচ তাকে করতে হয়, সেটা পুলিশ রাখা হোক বা প্রশাসনিক দিক থেকে যত রকম ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিট পিছু তার যে খরচ আছে সে সবটা এর মধ্যে চলে আসছে। আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থার জন্য যত ব্যয়, সরকারি চিকিৎসালয় যেগুলো আছে, সরকারি হসপিটাল যেগুলো আছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, অর্থাৎ সরকার, এক কথায় সরকার যে খরচটা করছে পুরো সিস্টেমটাকে চালানোর জন্য, যত রকমের খরচ সরকার করছে সবটা এর মধ্যে চলে আসছে। তাহলে কি কি হলো না, যত রকমের ভোগ্য দ্রব্য আছে সেই ভোগ্য দ্রব্য বাবদ ব্যয়, বিনিয়োগ বাবদ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটেকে আমরা যোগ করছি, করে একটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, রপ্তানি এবং আমদানি, এটাকে আমরা বিয়োগ করছি। এখন এটা প্লাসে যেতে পারে, মাইনাসে যেতে পারে। যদি আমরা রপ্তানি বেশি করি তাহলে এটা প্লাসে থাকবে, যদি আমদানি বেশি করে ফেলি, অর্থাৎ আমদানি করা মানে কি, বিদেশে টাকাটা চলে যাচ্ছে, যদি বেশি করে ফেলি তাহলে এটা কিন্তু কম হবে, মাইনাসে হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা বাদ দিচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্ট বাদ দিয়ে যেটা হচ্ছে সেটাকে আমরা যোগ করছি। সেটা নেগেটিভে হলে বাদ যাবে টোটাল থেকে, পজিটিভে হলে টোটালের সাথে অ্যাড হবে। তাহলে মূল হচ্ছে এই তিনটে, এবং তার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট প্লাস মাইনাস যাই হোক না কেন, সেই টোটাল করে আমরা সব দিকের যে ব্যয়, সব দিকের যে খরচ, সেই হিসাবটা আমরা এখান থেকে পাচ্ছি। এখন কেন, কিভাবে পাচ্ছি এটা, এই যে সরকার খরচ করছে, সরকারি খরচটাও তো কারোর না কারোর পকেটে যাচ্ছে, কারোর না কারোর সেটা আয় হচ্ছে, তাই তো? সরকার যে চিকিৎসা করার জন্য যে সমস্ত চিকিৎসকদের রেখেছে সরকারি হসপিটালে, তাদেরকে তাদের যে পারিশ্রমিক সেটা দিচ্ছে সরকার, তাহলে তাদের সেটা আয়, সেই হিসাবটা তার সেখানে চলে যাচ্ছে। এরকম প্রত্যেক ব্যয়ের পিছনে একটা কারোর না কারোর আয় থাকছে। তো সেই একইভাবে ব্যয়শুমারি পদ্ধতিতে আমরা এই হিসাবটা করছি, এবং এই যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এইটা কিন্তু মনে রাখতে হবে, এবং কাকে কোনটা কি বোঝায় সেটা খুব স্পষ্ট হয়ে বুঝতে হবে, যে তাহলে এই ঘটনা ঘটছে, এরকমভাবে আমরা সারা দেশের আয়টাকে হিসাব করছি। তাহলে এইটা বোঝা গেল, ব্যয়শুমারি পদ্ধতিটা বোঝা গেছে? একটু বলবেন কোনো সমস্যা হ্যাঁ স্যার। থাকলে। ওকে, তাহলে আমরা পরের আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে রিয়েল জিডিপি আর হচ্ছে নমিনাল জিডিপি। এটি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ বটে। এখন আমরা একটা কথা বললাম কি, যে জিডিপি মানে হচ্ছে একটা নির্দিষ্ট আর্থিক বছরে 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছর 31 মার্চ পর্যন্ত, এই যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে যত দ্রব্য এবং পরিষেবা উৎপাদিত হয় তার ভ্যালু, তার মূল্য, সেইটা হচ্ছে জিডিপি। এখন এই মূল্য মানে কীরকম মূল্য না, একটা হচ্ছে নমিনাল মূল্য হয়, অর্থাৎ যেটা হচ্ছে নামমাত্র, আর একটা হচ্ছে বাস্তব। ধরা যাক আমরা জিডিপি হিসাব করছি নমিনাল মেথডে, তো
আমরা এখানে মোবাইলের প্রোডাকশন দিয়ে জিনিসটাকে বুঝব। আমি ধরছি যে 2024 সালে এবং 2025 সালে, মানে অর্থবর্ষে আর কি, 2024-এ অর্থবর্ষ মানে যেটা আগের বছরে শুরু হয়েছিল মার্চে গিয়ে শেষ হলো, 25-এর মানে তার আগের বছর শুরু ছিল, সেখানে মার্চে গিয়ে শেষ হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে 2024-এ মোবাইল প্রোডাকশন হয়েছিল 4টে মোবাইল প্রোডাকশন হয়েছিল 2024-এ। তো এর প্রত্যেকটার দাম ছিল 5,000 করে প্রত্যেকটা। দু 2025-এ দেখা গেল প্রোডাকশন হয়েছে 3টে। এর প্রত্যেকের দাম কিন্তু বেড়ে গেছে, দাম হয়েছে 7,000 করে। তো আমরা যখন নমিনাল জিডিপি হিসাব করছি, আমরা এই মোবাইলের যে মূল্য সেটাকে হিসাব করছি। তাহলে 2024-এ আমাদের জিডিপি দাঁড়িয়েছিল কত না 20,000 টাকা। 2025-এ আমাদের জিডিপি দাঁড়ালো কত 21,000 টাকা। তাহলে আমরা বেশ বলছি যে আমাদের তাহলে জিডিপি কিন্তু বেড়েছে, আমাদের দেশে কিন্তু উন্নতি হয়েছে, কারণ আমাদের দেশের জিডিপিটা কিন্তু বেড়ে গেছে। দেখুন এখানে উৎপাদিত হয়েছিল 4টে মোবাইল, এখানে কিন্তু প্রোডাকশন কমে গেছে, অথচ আমরা বলছি যে আমাদের কিন্তু জিডিপি বাড়ছে। বেসিক্যালি জিডিপি বাড়ছে না, গুডসের প্রোডাকশন বাড়ছে না, বাড়ছে কি ইনফ্লেশন হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে। যেহেতু আমরা চলতি আর্থিক বছরের যে হিসাব, সেই হিসাবটা ধরেছি, যার মধ্যে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থাৎ ইনফ্লেশনটা যুক্ত হয়ে রয়েছে, সেইটাকে আমরা হিসাব করে ফেলেছি। এইটাকে বলে নমিনাল জিডিপি, নাম মাত্র, নামে জিডিপি, কাজের নয় এটা। কারণ এখানে আমরা শুধুমাত্র মার্কেট ভ্যালুটাকে বলছি। হতে পারে এই মোবাইলের দামটা 10,000 হয়ে গেছে, তাহলে তো আমাদের জিডিপি 30,000 দেখাতো, যেটা 5,000 ছিল আমি ধরে নিচ্ছি, কোনো কারণে 10,000 হয়ে গেছে, হতেই পারে। তাহলে আমার দেখাবে 20,000 টাকা ছিল আমার জিডিপি, সেখান থেকে 30,000 টাকা হয়ে গেছে, 50% বেড়ে গেছে। তাহলে এইখানে কিন্তু একটা সমস্যা আসছে কি, যে জিডিপি হিসাব করতে গেলে আমাকে কি বাদ দিতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু বাদ দিতে হবে, না হলে আমরা আসল চিত্রটা বুঝতে পারবো না। এই সমস্যা সমাধানের জন্যে কি করা হয়, 2011-12 অর্থবর্ষে যে মূল্য ছিল দ্রব্যের, সেই মূল্যটাকে ধ্রুবক কনস্ট্যান্ট ধরে জিডিপি হিসাব করা হয়। জিডিপি হিসাবের যে বছর সেটা হচ্ছে 2011-12 অর্থমূল্যটাকে আমরা ধরি। তাহলে কি সমস্যার সমাধান হবে, যে ধরা যাক 2011-12-তে এই মোবাইলটার দাম ছিল, যে মোবাইল 4টে উৎপাদন হয়েছে সেইটার দাম ছিল, আমি ধরে নিচ্ছি 3,000 টাকা ধরে নিচ্ছি। তাহলে এখানে যদি 4টে মোবাইল উৎপাদিত হয়ে থাকে 2024-এ, তাহলে প্রত্যেকটার তাহলে কত দাম দাঁড়াবে, টোটাল 4 3 12, 12,000 দাঁড়াবে। 2025-এ হয়েছে 3টে মোবাইল উৎপাদন, আমরা 2025-এও কী করছি, 2011-12-কেই কনস্ট্যান্ট ধরে 2011-12-কে এখানে একটা টার্ম ব্যবহার করা হয় বেস ইয়ার, বেস ইয়ার ভিত্তিবর্ষ, এইটাকেই ভিত্তিবর্ষ ধরছি, এবং ভিত্তিবর্ষে যে দামটা ছিল আমরা সেই দামটা হিসাব করছি। তাহলে এখানে কিন্তু জিডিপি দাঁড়াবে 9,000 টাকা। এইখানে আমরা আসল চিত্রটা পেলাম, এখানে আমরা বাস্তব চিত্রটা পেলাম। এইটাই হচ্ছে রিয়েল জিডিপি, যেখানে একটা বেস ইয়ার ধরে সেই নির্দিষ্ট বেস ইয়ারের দামের হিসাবে
হিসাবটা করছি, এইটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি, আসল জিডিপি। তো আমাদের জিডিপির যে হিসাব নিয়ে আমরা চর্চা করি, যে হিসাব নিয়ে দেশের উন্নতি অবনতি হিসাব করি, এই সবটাই কিন্তু আমরা করে থাকি রিয়েল জিডিপির হিসাবে। আমরা কখনোই নমিনাল জিডিপি ধরি না, কারণ কোনো দেশে যদি হাইপার ইনফ্লেশন হয়, অর্থনৈতিক বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে যায়, মানে দাম আকাশ ছোঁয়া হয়ে যায় জিনিসের, তাহলে তো তার বিরাট বড় জিডিপির ডেভেলপমেন্ট দেখাবে, অথচ সেই দেশটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে। সেটা তাহলে নমিনাল জিডিপি হিসাব করলে কিন্তু হয় না, আমাদের রিয়েল জিডিপি হিসাব করতে হয়, এবং সেটা করতে গেলে আমরা এই মেথডে, এই নিয়মে হিসাবটা করি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইগুলো, এই কয়েকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এই জিনিসটা এইভাবে কিন্তু করা হয়। এবার ধরুন আমরা আরও কয়েকটা কনসেপ্ট বলতে পারি। এখন কথা আসতে পারে যে জিডিপি বাড়ছে মানেই কি তাহলে কি দেশের ডেভেলপমেন্ট হচ্ছে? এটাও কিন্তু আমরা স্পষ্ট করে বলতে পারি না। কেন বলতে পারি না? ভারতের উদাহরণটাই নেওয়া যাক। ভারতে জিডিপি বৃদ্ধির হার যথেষ্ট ভালো। কোভিডের সময়ে একটা নেগেটিভ জায়গা চলে এসেছিল, কিন্তু সেখান থেকে খুব ফাস্ট রিকভার হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে কি, কোভিডের পর থেকে আমাদের দেশে বিলিয়নিয়ার অনেক বেড়ে গেছে, বিলিয়নিয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। তাহলে আমরা যখন জিডিপি হিসাব করছি, আমরা তো টোটাল হিসাব করছি, প্রত্যেকের আয় সেখানে জড়িত। তাহলে ওই বিলিয়নিয়ারদের যে আয়টা, সেটাও আমরা সেখানে হিসাব করছি। সাধারণ মানুষের আয় বাড়ছে কি বাড়ছে না, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। আমরা যদি মাথাপিছু ইনকামও এখান থেকে হিসাব করি, মোট জাতীয় আয়ের থেকে টোটাল পপুলেশন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মাথাপিছু আয় পাবো। তাহলে সেটাও কিন্তু আমাদের একটা স্পষ্ট চিত্র দেবে না, কারণ এখানে আমরা প্রত্যেকের আয় হিসাব করছি। মানে যারা অসম্ভব রকমের যাদের টাকা পয়সা রয়েছে, সেটাও হিসাব হয়ে যাচ্ছে এর মধ্যে। যারা একেবারে খুব ন্যূনতমভাবে বেঁচে থাকে, কোনো রকমে বেঁচে থাকে আয় করে, তাদেরটাও হিসাব হচ্ছে, দিয়ে প্রত্যেকেরটা ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে এটা কিন্তু কখনোই প্রকৃত চিত্র আসে না। ঠিক আছে, এখানে আর একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কি ডিসপোজেবল ইনকাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, বা ব্যয়যোগ্য আয়। ডিসপোজেবল ইনকাম। এটা কি না, একজন ব্যক্তি তার ব্যক্তিগত আয় থেকে তার যে ব্যয়যোগ্য আয়, মানে সেই ব্যক্তি আয় করলো, ধরা যাক 30,000 টাকা সে আয় করছে। আয় করার পর তাকে যেগুলো বাধ্যতামূলকভাবে মেটাতে হয়, ধরা যাক তাকে আয়কর দিতে হচ্ছে, যদিও ওইটা আয়কর দিতে হয় না, কিন্তু ধরা যাক তাকে আয়কর বাবদ একটা টাকা দিয়ে দিতে হচ্ছে। তার যে ইএমআইগুলো ছিল, সেই বাবদ তাকে একটা টাকা দিয়ে দিতে হচ্ছে। তাকে বিভিন্ন রকমের বিল পে করতে হচ্ছে, যেগুলো তাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে। সেইগুলো করার পরে তার কাছে যেটুকু টাকা থাকছে, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ব্যয় করার জন্য, সেই টাকাটাকে আমরা বলছি ডিসপোজেবল ইনকাম, যেটা সে আসলেই ব্যয় করবে। কারণ সে অলরেডি যেগুলো তাকে বাধ্যতামূলকভাবে ব্যয় করতে হচ্ছে, বিভিন্ন রকম বিল মেটাতে হচ্ছে, পে করতে হচ্ছে, সেইগুলো বাদ দেওয়ার পরে তার কাছে যেটুকু টাকা থাকছে, সেইটাকে বলা হচ্ছে ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কারণ একটা ব্যক্তির আয় আকাশছোঁয়া হতে পারে, অনেক বেশি আয় হতে পারে, কিন্তু দেখা যাবে তার ব্যয়ও কিন্তু অনেক বেশি। কিন্তু সেই ক্ষেত্রে তাহলে তার হাতে কিন্তু কম থাকছে, অর্থাৎ সেখান থেকে সে কিন্তু খুব কমই সঞ্চয় করতে পারবে, সে কমই কিন্তু ইনভেস্ট করতে পারবে। তাহলে সেইটাও কিন্তু আমাদের জানাটা প্রয়োজন, এবং এইভাবে আমরা সেই হিসাবটা করি। ওকে, তাহলে এই হচ্ছে আজকের
কনসেপ্ট আজকে আমরা যতটা আলোচনা করলাম। জিডিপি কাকে বলে, জিডিপি, জিএনপি, এনএনপি, এবং সেখান থেকে বিভিন্ন রকমের পদ্ধতি, যে পদ্ধতিগুলোর মাধ্যমে উৎপাদন শুমারি, আয় শুমারি, ব্যয় শুমারি, তিনটে পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের যে মেথড রয়েছে সেটা, এবং এই রিয়েল নমিনাল জিডিপির যে বিষয়টা, আর এখানেই ডিসপোজেবল ইনকাম। এবার একটা ইতিহাস আমাদের একটু ছোট্ট করে জানতে হবে যে জাতীয় আয় এটা পরিমাপ করা শুরু কবে থেকে হলো। প্রথম আপনারা ইতিহাসে পড়েছেন যে দাদাভাই নৌরোজি প্রথম জাতীয় আয় পরিমাপের একটা চেষ্টা করেছিলেন, কারণ সেই সময় তো এরকম ধরনের বাস্তবসম্মত একেবারে হাতে নাতে তথ্য পাওয়া যেত না, কিন্তু একটা চেষ্টা করেছিলেন এবং সেখানে তিনি মাথাপিছু আয় বের করেছিলেন 20 টাকা। 1867-68 সালের এটা হিসাব ছিল। তো দাদাভাই নৌরোজিকে আমরা বলতে পারি তিনি প্রথম চেষ্টা করেছিলেন। এরপর VKRV রাও, তিনিও 1931-32 সালে, আরও অনেক পরে 1931-32 সাল নাগাদ VKRV রাও তিনি জাতীয় আয় পরিমাপের একটা চেষ্টা করেন, এবং আলটিমেটলি 1949 নাগাদ প্রশান্তচন্দ্র মহালানবিশ তিনি জাতীয় আয় পরিষদ বা ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করেন। ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করে এবং সেইখান থেকে তারা কি করে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সেইখান থেকে সংস্থাটা তৈরি হয়। ঠিক আছে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এইটা পরবর্তীকালে যদিও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এনএসএসও এবং সিএসও এই দুটো মিলে গিয়ে এই অফিসটা হয়েছে, এবং এরা কিন্তু বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে থাকে। আমাদের দেশে কতটা কি আয় আসছে সেটা কিন্তু এরা তৈরি করে। আলটিমেটলি এদের কাছ থেকে আমরা জানতে পারি। তো এইভাবে আমরা হিসাবটা করি, এবং আপনারা জানেন যে আমাদের অর্থনীতিতে মূল 3টে সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এবং তার সাথে কোয়াটারনারি, কুইনারি। কোয়াটারনারি কুইনারিটাকে কমই ধরায়, কারণ ওইখানে মাত্র 0.something% পপুলেশন ওর মধ্যে নিযুক্ত আছেন, কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিতে কিন্তু 99% পপুলেশন সেখানে আছে। তো সেই কারণে অর্থনীতির ক্ষেত্রে এই যে হিসাবের ক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গাতে বেশি ফোকাস করে থাকি। যাই হোক, তো ওভারঅল হচ্ছে আমাদের জাতীয় আয়ের ক্ষেত্রে, ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে এই বিষয়ে, এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হয়। এবার এই যে পুরো আলোচনাটা হলো, এর মধ্যে থেকে যদি কিছু প্রশ্ন করার থাকে, কিছু জানার থাকে, সেটা বলতে পারেন। নেই স্যার। তাহলে আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থনীতির পুরো বিষয়গুলোই কনসেপ্টের ওপরে। যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুব সহজ, বুঝতে না পারলে একেবারেই কঠিন, মানে টোটালি কোনো কিছু বুঝতে পারবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। যদি এই অধ্যায়টা বুঝতে পেরে থাকেন তাহলে বাকি পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো বুঝতে অসুবিধা হবে যদি না বুঝতে পারেন। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে সেগুলো কিন্তু স্মুথলি বুঝতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন। বা এই যে আমরা জিডিপি নিয়ে এত কথা বলি, একটা দেশের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, জিডিপি কতটা এগুলো, সেখানে কতটা বিভিন্ন রকম মিশ্রণ আছে, সত্যিই মিশ্রণ আছে, সত্যিই আমরা এগোতে পারছি কি না, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু উঠে আসে অর্থনৈতিক চর্চার ক্ষেত্রে। এটা গুরুত্বপূর্ণ। এবং একটা দেশ এগোচ্ছে কি পিছোচ্ছে, সবথেকে বড় কিন্তু সবার আগে জিডিপিটা ধরা হয়। তো সেখানে আমরা কতটা ডেভেলপ করতে পারছি, আমরা আদৌ এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি। জিডিপি ফোরকাস্ট দেওয়া হয়, ঠিক আছে, প্রত্যেক 3টে মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর এক একটা কোয়ার্টার ধরা হয়, 4টে ভাগ করে নেওয়া হয়, 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে। তো 3 মাসে অর্থনীতির কতটা এগোলো সেটাও কিন্তু একটা ছোট হিসাব করা হয়।
এবং সেটা কম্পেয়ার করা হয় আগের বছর ওই সময়কার 3 মাসের সাথে, কারণ বিভিন্ন মাসে কিন্তু গ্রোথ রেট বিভিন্ন রকম থাকে। আমরা তো এখানে টোটাল হিসাবটা বললাম যে একটা আর্থিক বছরে এতটা গ্রোথ হয়েছে, জিডিপির এতটা বেড়েছে, কিন্তু 3 মাসের হিসাবটা কিন্তু আবার আলাদা হয়, কারণ এক এক মাসে এক এক রকমের প্রোডাকশান থাকে। আমাদের যখনই উৎসবের মরশুম আসে তখনই কিন্তু প্রোডাকশান বেড়ে যায়। উৎসবের মরশুমে কেন প্রোডাকশান বেড়ে যায়? কারণ ওই সময় মানুষ কিন্তু খরচ করে, ওই সময় মানুষ কিন্তু জিনিসপত্র কেনে, প্রোডাকশানও কিন্তু সেজন্য বেড়ে যায়। তাহলে একটা জিনিস এখান থেকে ভাবতে হবে যে অর্থনীতি যদি সচল রাখতে হয় তাহলে মানুষকে কিন্তু খরচ করতে হবে, মানুষকে কিন্তু কেনাকাটা করতে হবে। মানুষ যদি সঞ্চয় করে রাখে তাহলে কিন্তু সেই অর্থটা কোনো কাজে লাগে না, ইনভেস্ট করতে হয় বা হস্তান্তর করতে হয়। একটা অর্থ যখন মানি ব্যাংকিং পড়াবো তখন মানি মাল্টিপ্লায়ারের কনসেপ্টটা বুঝতে পারবেন যে অর্থনীতিটা কিভাবে বাড়ে। যত অর্থ হস্তান্তরিত হবে, মানে নর্মাল হস্তান্তর নয়, যেটা ট্রান্সফার ইনকাম বললাম সেটা নয়, প্রোডাকশন, গুডস প্রোডাকশনের মাধ্যমে যত বেশি ট্রান্সফার হবে তত কিন্তু অর্থনীতি সচল হবে। ঠিক বিপরীত যে ঘটনাটা যেটা কোভিডের সময় হয়েছিল, অর্থনীতি বসে গিয়েছিল। কেন? কারণ মানুষ কিন্তু তখন খরচ করছিল না, মানুষের হাতে প্রথমত খরচ করার মতো টাকা ছিল না, দ্বিতীয়ত যেটুকু ছিল সেটুকু সে সঞ্চয় করে আঁকড়ে রাখতে চাইছিল, সে কিন্তু অল্প অল্প করে খরচ করছিল, ওটা খরচ করতে চাইছিল না। খরচ করতে না চাইলে কি হবে? প্রোডাকশন হবে না, কারণ বাজারে কোনো জিনিসের চাহিদাই নেই, প্রোডাকশন শুধু শুধু করে কি হবে? তো এই যে প্রোডাকশনের ব্যাপারটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা দেশ যদি কাজ তৈরি করতে পারে, যদি কলকারখানা তৈরি করতে পারে, যদি নানা রকম সার্ভিসের মাধ্যম বের করতে পারে নতুন নতুন, তাহলেই কিন্তু সেই দেশের অর্থনীতিটা ভালো হবে। এটা হচ্ছে গোড়া। অর্থনীতিকে ভালো করতে গেলে প্রোডাকশন বাড়াতে হবে। সার্ভিস, গুডস দুটোরই প্রোডাকশন যদি বাড়ে তাহলেই কিন্তু অর্থনীতি সচল হবে। এবং শুধু বাড়লে তো হবে না, মানুষকে সেটা গিয়ে কিনতেও হবে, মানুষের হাতেও টাকা চাই। আবার উল্টো দিকে এই দুটো একসাথে ব্যালেন্স রেখে যে অর্থনীতি চলতে পারে সেটাই কিন্তু সেই দেশ কিন্তু সব থেকে বেশি এগিয়ে যায়। আজকে যদি চীনকে দেখেন, চীন গত 20-25 বছরে যে ডেভেলপমেন্টটা করেছে সেটা কিন্তু এই গুডস অ্যান্ড প্রোডাকশনের বদলে মাধ্যমেই করেছে। 9%, 11% তারা গ্রোথ রেট তাদের ছিল একটা সময়, অসম্ভব দ্রুত গতিতে তারা বাড়তে পেরেছে। কেন? আজকে দেখবেন সারা পৃথিবীর প্রায় 27-28% প্রোডাকশন শুধুমাত্র চীনে হয়। তাহলে প্রোডাকশন যে দেশে হয় সেই দেশ কিন্তু আয় করবে, স্বাভাবিক। তাহলে একটা দেশকে উন্নত হতে হলে এই জায়গা দুটোকে কিন্তু বাড়াতে হবে, এবং এটাই সরকারের লক্ষ্য হওয়া উচিত। সরকার যদি বেশি বেশি করে ট্রান্সফার করে টাকা, যেটা হস্তান্তর ব্যয় বলছিলাম, মানুষকে এমনি টাকা দিয়ে দেয়া, তাহলে কিন্তু জিডিপি বাড়বে না, উল্টে ইনফ্লেশন হবে। কারণ প্রচুর টাকা মার্কেটে চলে আসছে, টাকা বেশি হয়ে গেলেই মার্কেট কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। আমাদের প্রোডাকশানের দিকে নজর দিতে হবে, তবে কিন্তু একটা দেশ উন্নতি করতে পারে। এই কারণেই কলকারখানা তৈরির কথা বলা হয়, এই কারণেই কৃষিক্ষেত্র, সবটা, শুধু কলকারখানা ক্ষেত্র নয়, সবটা কিন্তু প্রোডাকশান বাড়াতে হবে। কৃষিক্ষেত্রে প্রোডাকশান বাড়াতে হবে, শিল্পক্ষেত্রে বাড়াতে হবে, টার্সিয়ারি সেক্টর, ব্যবসা বাণিজ্যে বাড়াতে হবে। সমস্ত ক্ষেত্রে যদি এই দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া হয়, এই জিনিসগুলোর বাড়ানো হয়, তবে কিন্তু সেই দেশটা এগোবে। এই জন্যে আমরা জিডিপি ধরে এত টানাটানি করি। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারলেন আশা করছি, এবং এটাকে একটু কম্পেয়ার করবেন আমাদের যে ডেলি আমরা যে নিউজ পেপার পড়ি, আমাদের প্রতিদিনের যেটা জানার বিষয় বা বোঝার বিষয়, সেটার সাথে কিন্তু এগুলোকে কানেক্ট করতে হবে। অর্থনীতি, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেইগুলো কিন্তু আমরা বাস্তবের সাথে কানেক্ট করে তবে সেই জিনিসটাকে অনুধাবন করতে পারবো। এই দুটো জিনিস অবশ্যই, প্রতিদিনের যে ঘটনা, এই দুটোর সাথে একদম ডাইরেক্ট রিলেশন রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি ঠিক আছে, কিন্তু হিস্ট্রির সাথে তো ডেলি কোনো কানেকশন নেই, কিন্তু সেটা জানতে হয় অন্য কারণে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেটা আলাদা, বাস্তব জিনিসের সাথে কানেকশন আছে। কিন্তু এই দুটো এমন জায়গা যেইটা প্রতিদিনের সাথে প্রতিদিনের সম্পর্ক, এবং একটা ডিসিশন
সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপর প্রভাব পড়ে। একটা রাজনৈতিক ডিসিশন হতে পারে বা একটা অর্থনৈতিক ডিসিশন হতে পারে, সরকার থেকে যেটা নেওয়া হলো তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের, সারা দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের উপর তার প্রভাব পড়ে। এই জন্য এই দুটো খুব সেন্সিটিভ সাবজেক্ট, এবং এটার যে কারেন্ট ইস্যুগুলো, সেই কারেন্ট ইস্যুগুলোর উপর আমাদের কিন্তু খুব নজর দিয়ে চলতে হয়, যে কী কী ঘটনা ঘটছে, কী কী হচ্ছে। ঠিক আছে, তাহলে একটু ভাববেন, মানে অর্থনীতি এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো এমন সাবজেক্ট, এগুলো একটু ভাবতে হয়, এবং বাস্তবের সাথে যত আমরা কানেক্ট করে চলবো তত জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা তাহলে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।